ইন্দোনেশিয়ার 4 জন ইউটিউবার নিজেদের চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউজ এবং ফলোয়ার বাড়াতে চায়। লিয়াম, ওয়েড, ইটেন আর রেলি এই 4 জন ঠিক করে তারা একজন জাদুকরের কাছে যাবে ইউটিউব ভিডিওর ভিউ বাড়াতে। কথা মতো তারা একটি গ্রামেও যায়, সেখানে একজন কবিরাজ আছে। কিন্তু তারা সেখানে গিয়ে ভয়ঙ্কর একটি কাজ করে বসে। কবিরাজের কুমারী মেয়েকে পালা করে অত্যাচার করে তারা। আলমা নামের এই মেয়েটি কিছুতে এটা মেনে নিতে পারে না যে ইউটিউবারগুলোকে সে সাহায্য করেছিল, তারা গ্রামে আসার পর তারাই আলমাকে শেষ করে দিল। ধর্ষিত হওয়া পর আলমা ঠিক করে তার মায়ের থেকে পাওয়া কালো জাতের শক্তি ব্যবহার করে ওদের এক একজন করে শেষ করে ফেলবে। এখন মেয়েটার একটাই লক্ষ্য হয় 4 জন ইউটিউবারকে মেরে ফেলা, তাদের পাপের শাস্তি দেওয়া। এই গল্প এক মহাভয়াবহ চাঞ্চল্যকর গ্রামের ঘটনা। কথা বলছিলাম এই বছরে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ার হরর থ্রিলার সিনেমা মানাল, যা পুরোটাই সত্য ঘটনা থেকে নির্মিত। তবে সামান্য কিছু কাকতালীয় দৃশ্য আছে এখানে, কারণ কাকতালীয় দৃশ্য না হলে একটা মুভিতে রূপান্তর করা সম্ভবই না কোনো ঘটনাকে। তা চলুন জানা যাক তার ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই দেখা যায় একটা জঙ্গলের ভেতরের গ্রাম। এই গ্রামটা খুবই প্রত্যন্ত, শহর থেকে বেশ অনেকটা দূরে। সেখানে এক যুবক হঠাৎ করে চিৎকার করতে করতে জ্ঞান হারায়। এর কিছুক্ষণ পর সে আবার জ্ঞান ফিরেও পায়, কিন্তু পর মুহূর্তে কোনো অপশক্তি জিন তার শরীর দখল করে নেয়, তার ভেতরে ভর করেছে। তবে জ্ঞান থাকাকালীন সে সবাইকে বলছিল বাঁচাও বাঁচাও, কিন্তু যে সত্তা তার ভেতরে ঢুকেছিল তখন সে ভয়ঙ্কর গলায় বলছিল আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। গ্রামের সবাই জড়ো হয়ে এই দৃশ্য দেখতে থাকে। যদিও গ্রামের জন্য এটা খুবই সাধারণ ঘটনা, তাদের কাছে অনেক রোগী আসে আর গ্রামবাসীরা এটা দেখে অভ্যস্ত। এখানে সেদেস আর ডেভিড এই যুবককে ধরে রাখার চেষ্টা করছিল। আলমা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল এই ছেলের ভয়াবহ তাণ্ডব। এরই মধ্যে কবিরাজ এসে পড়ে। এই বৃদ্ধার নাম লুসিয়া, সে একজন কবিরাজ, সকল প্রকার জিন এবং ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী। তবে বেশিরভাগ সময় ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে না, মানে সৎভাবে চিকিৎসা করার চেষ্টা করে থাকে। এই মেয়েটার নামই আলমা, লুসিয়ার মেয়ে। যখন কবিরাজ লুসিয়া ঘরে ঢুকেছিল, ছেলেটা তাকে দেখে ভয়ের জন্য কাঁপতে থাকে। এই যুবকটা কান্না জড়ানো গলায় বলছিল আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। লুসিয়া কোনো কথা না বললে শুধু হাতটা বাড়িয়ে দিল। সে জিন হাজির করার চেষ্টা করছিল, আর তখনই ছেলেটা ভয় যেন এক পা পিছিয়ে যায়। তার শরীরের ভেতর থাকা অশুভ শক্তিটা বলছিল সবাইকে মেরে ফেলবো, আমি খুবই শক্তিশালী, আমাকে ভয় পাওয়া উচিত। তবে কবিরাজ তো সব কথা একদমই পাত্তা দেয় না। কিন্তু দেখা যায় হঠাৎই সে যুবক যেন তীব্র রাগে ডেভিডকে কামড়ে দেয়, আর রক্তে ভিজে যায় তার শরীর, তার মুখে রয়েছে রক্ত। আলমাই দৃশ্য দেখে আতঙ্কে জমে যায়। তখনই তার মা লুসিয়া নিজের অদ্ভুত ক্ষমতা ব্যবহার করে মুহূর্তে ছেলেটিকে জন্য সুস্থ করে তুলল। ছেলেটির পরিবার এবং এই গ্রামের লোকজন এই অলৌকিক চিকিৎসা দেখে অবাক আর কৃতজ্ঞতা যাপন করে। সবাই তো খুবই ভক্তি শ্রদ্ধা করত এই কবিরাজ লুসিয়াকে। এই ছেলেটা কাঁদতে কাঁদতে লুসিয়ার পায়ের কাছে পড়ে যায় আর বলে ধন্যবাদ মা, আমাকে বাঁচানোর জন্য। এবার গল্প মোড় নেয় অন্যদিকে। রাতের শহরে এক নাইট ক্লাবে 4 বন্ধু লিয়াম, ওয়েড, ইটেন আর রেইলি মদ আর মিউজিকের আনন্দে মেতে উঠেছে। হঠাৎ লিয়াম টিকটক খুলে দেখে এক জাদুকর বা স্থানীয় ওজার ভিডিও ভাইরাল হয়ে গেছে। এখানে রেইলি এবং তার দলবল 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের সেলিব্রেশন করছিল। মানে এই 4 জন ছিল ইউটিউবার, নিজেদের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আজ। সবাই তো তীব্র খুশি। রেইলি উইডকে বোঝাই তুই একদিন ফেমাস হবি ভাই, আমাদের চ্যানেল আর বড় করে তুলব আমরা। তাহলে বোঝা যাচ্ছে রেইলি হচ্ছে তাদের চ্যানেলের হোস্ট। তা ভাইরাল হওয়া ভিডিওটা দেখা যাচ্ছে এক বৃদ্ধা ওজা গ্রামের মানুষের কঠিন রোগ সারিয়ে দিচ্ছে। এই ভিডিওর ভিউ ছিল প্রায় 2 মিলিয়ন ছাড়িয়ে গেছে। মানে সেদিন লুসিয়া যাকে চিকিৎসা করছিল, গ্রামের কেউ একজন তা ভিডিও করে ভাইরাল করে দিয়েছে টিকটকে। এটা দেখে তো ওইটা অবাক হয়ে যায়, এই কি সামান্য ভিডিও এত ভিউ পায়। এখানে লিয়ামের মাথায় একটি নতুন প্ল্যান আসে। তারা তো কন্টেন্ট ক্রিয়েটার, লিয়াম ছিল তাদের এডিটর। লিয়াম বলে এই বৃদ্ধা ওজার কাছে চল, আমরা ভিডিও বানাবো, একটি ডকুমেন্টারি ভিডিও। এই কবিরাজের সাক্ষাৎকার নিব আমরা, কিভাবে সে জিন ভূত বা মানুষকে সুস্থ করে তোলে, কি ক্ষমতা বা অলৌকিকতা আছে এখানে। এরকম ডকুমেন্টারি ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইবার লাফিয়ে বাড়বে। কিন্তু তারা এখনও বুঝতে পারছে না এই কবিরাজ বৃদ্ধা কতটা ভয়ঙ্কর তাদের জন্য হতে পারে। যাই হোক, এদিকে একই সময় রাতের আধারে জঙ্গলের ভেতর ওজার মেয়ে আলমা চুপি চুপি ঘর থেকে বের হয়। তার মা তো ঘুমাচ্ছে। এভাবেই আলমা ঝোপঝাড়ের মধ্যে এসে পড়ে।
দেখা যায় মাটির নিচে লুকানো একটু টিনের বাক্স খুঁজে বের করে, আর এর ভিতরে একটি ফোন ছিল, স্মার্টফোন। এই অজপাড়া গ্রামে আলমা গোপনে এই ফোনটা ব্যবহার করত। যদিও তার মা এটা পছন্দ করতো না যে আলমা ফোন ব্যবহার করুক, সে তো লুকিয়ে নিজের ফোনটা বের করলো যাতে তার মা টের না পায়। এখানে দেখা যাচ্ছে আলমার ফোনে নতুন একটা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত সেখানে একটা বন্ধু নেই। এর পরের দিন সকালে ওয়েট লিয়ামের কাছে তার প্রমিস করা কন্টেন্টের জন্য চাপ দিতে শুরু করে, মানে ভাইরাল হক কবিরাজ বৃদ্ধা লুসিয়ার গ্রামে যেতে হবে এবং লুসিয়ার সাক্ষাৎকার আনতে যাবে ওয়েটরা। তবে এখানে লিয়াম ব্যস্ততার অজুহাত দেয়, তার হাতে নাকি এখনো এডিট বাকি আছে অন্য প্রজেক্টের। তার হাতে তো অনেক কাজ, এতে ওয়েট কিন্তু বিরক্ত হয় কথা শুনে, কারণ বৃদ্ধার ভিডিওটা আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এদিকে গ্রামটা দেখানো হয়, তা কবিরাজ লুসিয়া লক্ষ্য করেছিল তার পায়ের ক্ষতটা যেন এখন পুজো ভরে গেছে, পচন ধরেছে। ব্যাপারটা কি জানেন, এই কবিরাজ লুসিয়া যখনই সে কাউকে সুস্থ করে তোলে তখন কবিরাজের শরীরে সে উক্ত রোগেরই কোনো না কোনো প্রতিক্রিয়া দেখা দেয় লুসিয়ার শরীরে। বেশ অদ্ভুত একটি জাদুটনার প্রভাব। লুসিয়া তার সহকারী এবং ছোট বোন সেদেসকে জানায় সে কখনোই চায় না আলমা তার মতো ড্যানির কাজ শিখুক, মানে লুসিয়া চাচ্ছে না আলমা তার এই ব্ল্যাক ম্যাজিক বা কবিরাজি বিদ্যা শিখুক। আর যদি কবিরাজি শেখে তাহলে যেন ভালোভাবে শেখে, মানে সৎভাবে ঝাড়ফুঁক করবে। কিন্তু সেদেস রাজি নয় লুসিয়ার কথায়। সেদেসের মতে আলমাকেই এই পথের উত্তরাধিকার করতে হবে, কারণ লুসিয়া বিরুদ্ধ হয়ে গেছে, যখন তখন মরে যেতে পারে। আর আলমা যদি এই বিদ্যা শিখে নেয় তাহলে গ্রামের অনেক উপকৃত হবে বা আশেপাশের লোকজন। এসব কথা বলে সেদেস লুসিয়াকে রুম থেকে বের করে আনে, কারণ বাইরে অনেক রোগীও আছে, তারা অপেক্ষা করছিল তারা। এখানে দেখা যাচ্ছে লুসিয়া তখন একটি রোগীর হাতের ঘা নিজের হাতে তৈরি করা একটি বিশেষ তেলের গুণে সারিয়ে দেয়। যদিও এখানে তেল মাখিয়ে দিচ্ছিল, কিন্তু বোঝাইতে যাচ্ছে তার মনে মনে মন্ত্র জপ করছিল বা কোনো একটি রিচুয়াল তো হচ্ছে এখানে, যেটা আমরা জানতে পারি না। তবে আলমাকে দেখা যায় সে চুপি চুপি দান বাক্সের টাকাটা নিয়ে নিজের ঘরে গিয়ে গুনতে থাকে, এখান থেকে নিয়ে যায়। যদিও এই সামান্য পরিমাণ টাকাগুলো রোগীরা লুসিয়াকে খুশি হয়ে দিত, তবে টাকা পয়সা চেয়ে নিতেন না লুসিয়া তার কবিরাজি বিদ্যার জন্য। সবকিছু ঠিকঠাকভাবে চলছিল দিনকাল। আলমা তো গ্রাম ঘুরে বেড়ানো পছন্দ করত। এভাবেই দেখা যায় আলমা গ্রামের একটি ঝর্ণায় গোসল করে। আলমা এখানে নিয়মিত এসে মনের সুখে সাঁতার কাটত। এদিকে অন্য জায়গায় রাইলি ঘর থেকে বের হচ্ছিল, কিন্তু গোপনে রাইলির ছবি তুলে নিচ্ছে কেউ। আবার দেখা যায় সে একটি বুড়ো মহিলার সাথে গাড়িতে করে যাচ্ছে। আসলে এই মহিলার কোচের স্ত্রী। রাইলিকে বলা হয়েছিল যদি সে এই মহিলাকে খুশি করতে পারে তাহলে তাকে আবারও টিমে ফিরিয়ে নেওয়া হবে, আর এই মহিলাকে খুশি করতে হবে শারীরিক উপায়ে। খুবই জঘন্য একটি ব্যাপার। তবে প্রথমে রাইলির মনে হয়েছিল এটার জন্য ভুল একটি কাজ, পাপের কাজ, কিন্তু দলে ফিরে যাওয়ার ইচ্ছাটা রাইলিকে বাধ্য করে। নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও ওই মহিলার মন জোগাতে হবে। তাহলে বোঝা গেল রাইলি ছিল ফুটবল ক্লাবের একজন প্লেয়ার। তাকে বহিষ্কার করা হয়েছিল কারণ সে কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে বেশি ব্যস্ত ছিল। এদিকে সন্ধ্যাবেলা আলমা যখন বাড়ি ফিরে আসে দেখে তার মা লুসিয়া বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে। সেদেস আলমাকে জানায় লুসিয়ার বেশি দিন এইভাবে রোগী দেখতে পারবেন না, তার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তবে সেদেস ভালো করে জানে তার বোন খুবই জেদি। যতক্ষণ না সে চূড়ান্ত মৃত্যুর মুখোমুখি হবে সেই কবিরাজি বিদ্যা বা চিকিৎসা করা ছাড়বেন না। তাই সেদেস আলমাকে অনুরোধ করে যেন এই বিদ্যা সে শিখে নেয়। কিন্তু আলমা সোজা সবটা জানিয়ে দেয় তার নিজের স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে, আর আলমা আধুনিক জীবন চায়। সে সারা জীবন এই জলপাহাড়ি অজপাড়া গ্রামে আটকে থাকতে চায় না। এদিকে রাইলি যখন অপকর্ম করে বাড়ি ফেরে তার প্রেমিকা রেগে গিয়ে তাকে একটা চর মারে। এখানে রাইলির গার্লফ্রেন্ড বুঝতে পেরেছে রাইলি অপকর্ম করে ফিরেছে, আর তখন যে ছবিটা তোলা হলো গোপনে, এই ছবিটা কিন্তু তার গার্লফ্রেন্ডই তুলেছিল পাশের একটি বিল্ডিং থেকে। তারা যখন রাতে বসে সকলে আড্ডা দিচ্ছিল, এখানে ইডেন, ওয়েট, লিয়াম আর রেইলি। ওয়েট লিয়ামের কাছে তার কন্টেন্টের জন্য তাগাদা দেয়। ভাগ্য বলো লিয়াম কাজটা শেষ করে ফেলেছে। এখানে ইডেন প্রস্তাব দেয় চল সবাই মিলে ওই গ্রামীণ ডাক্তারের ভাইরাল চিকিৎসার ভিডিও নিয়ে কন্টেন্ট বানাই। তবে আইডিয়াটা শুনে ওয়েট তো দারুণ আগ্রহ জানায়, কারণ ওয়েট আগে থেকে ওই বৃদ্ধার কাছে যাওয়ার জন্য বেশ তাড়া করছিল। তারপরের দিন দুপুরে আলমা যখন নদীতে গোসল করছিল, মানে ঝর্ণায়, তবে হঠাৎ একটি পাখি যেন তার কাছে উড়ে এসেছিল। মনে হলো আলমার নোটবুকটা নিয়ে যেন চলে যায় পাখিটা। আলমার কাপড় চোপড় ছিল নদীর ধারে। তবে আলমা যখন ঘাটে এসে তার কাপড় চোপড় ভালোভাবে দেখছিল নোটবুকটা আছে কিনা, সে কিন্তু এটা পেয়ে যায়। প্রথমে অবাক হলেও সে ভাবে হয়তো স্বপ্ন দেখেছে যে বইটা নিয়ে গেল পাখিটা। তার প্রশ্ন হলো পাখিটা কি আলমা দিবাগত স্বপ্ন নাকি? কিন্তু আলমার বুকের ভেতর অজানা একটি অশ্নি সংকেত অনুভব করে, তাই তাড়াতাড়ি করে সে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে গাড়িতে করে যাচ্ছে রেইলি, ইডেন, ওয়েট আর লিয়াম। তারা এই রাতে লং ট্রিপে বের হয়, কিন্তু তারা রওনা করেছে কবিরাজ বৃদ্ধা লুসিয়ার বাড়ির উদ্দেশ্যে। তারা এখানে লাইভ স্ট্রিম করছিল তাদের চ্যানেলে। তারা লাইভ স্ট্রিমে বলছিল তারা কাম্বুগা হাই গ্রামে এক জায়গায় যাচ্ছে ডাইনি শিকারে। হে তামাশা করে বলেছিল।
উইড বলে ওই জায়গায় এক গ্রামীণ ডাক্তারের ভিডিও খুব ভাইরাল হয়েছে টিকটকে, সেটা নিয়ে তারা কন্টেন্ট বানাবে, এজন্য যাচ্ছে। এভাবে তারা দীর্ঘ যাত্রা করে ক্লান্ত হয়, একটি হোটেলও রাত্রি যাপন করে। তারা যে হোটেলে আছে এই হোটেল থেকে কাম্বুগা হাইগ্রাম একেবারে নিকটে, সেখানে হেঁটে যেতে 15 থেকে 20 মিনিটের পথ। ব্যালকনিতে বসে রেলি আর লিয়াম নিজেদের ব্যক্তিগত কষ্টের কথা শেয়ার করছিল এখানে। লিয়াম জানাই তার পরিবার খুবই টক্সিক, সবসময় তার কাছে টাকা চায়। লিয়াম চায় দেশের বাইরে গিয়ে কাজ করুক, মানে পরিবার থেকে দূরে থাকতে চায়। রেলি বলে সে আবারও টিমে ফিরতে চায়, এরই জন্যই তো কোচের স্ত্রীর সাথে এই বৃদ্ধা মহিলার সাথে সম্পর্ক করেছি। তার কথার মাঝে আলমা যেন এই হোটেলে এসে পড়ে, তার মায়ের দেওয়া এক ধরনের ওষুধ হোটেল ম্যানেজারকে দিতে এসেছে। লিয়াম তাড়াতাড়ি করে গিয়ে আলমার কাছে জানতে চাই এই বিখ্যাত গ্রামীণ ডাক্তারের কথা, সে কোথায়, মানে কিছু একটা ইনফরমেশন নিবে। তবে আলমা অচেনা লোকদের দেখে এখান থেকে সরে পড়ে। পরের দিন সকালে 4 বন্ধু সে বৃদ্ধা মহিলা লোয়াসার কাছে এসে পৌঁছায়। তারা দেখতে পাই কবিরাজ লুসিয়া এক বৃদ্ধ রোগীর গলাগণ্ড রোগের চিকিৎসা করছেন। ইডেন এগুলো ক্যামেরায় রেকর্ডও করছে। তবে লুসিয়া কর্কশ ভাষায় জানায় র্যালিদের ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে রাজি নয় সে। এভাবে পরে আসতে জানানো হয় উইডের কথা মতো। পরের দিন খুব সকালেই উইড আর তার বন্ধুরা এসে পড়ে। তারা লুসিয়ার সঙ্গে সাক্ষাৎকারের জন্য অপেক্ষাও করে, কিন্তু সেদেশের হাজবেন্ড ডেভিড এসে জানাই লুসিয়া সাক্ষাৎ দিতে রাজি নয় আজও। উইড সরাসরি তার সাথে কথা বলতে চায়, হয়তো কবিরাজকে রাজি করানো সম্ভব হবে কিছু স্পন্সর করে। তবে ডেভিড অবশ্য জানাই সে ইচ্ছা না করলে কোনো কিছুই দিয়ে তাকে রাজি করাতে পারবে না। তাই উইডের উচিত পরে কখনো আবারও চেষ্টা করা, হয়তো সে আবারও রাজি হতে পারে। তবে তারা অপেক্ষার এতটা সময় নদীর ধারে জলকেলি করে মজা করে, মানে এখানে তারা সময় পার করছে। পরে যে আবার লুসিয়ার সাথে কথা বলবে, উইড মনে করে তারা যদি ডকুমেন্টারিটা নিতে পারে তাহলে তার ভিডিওতে অসংখ্য দর্শক বাড়বে। এখান থেকে লিয়াম তো একা একা হাঁটতে বের হলো। তবে লিয়াম দেখতে পেল একটি মেয়ে যেন নদীতে গোসল করছে ঝর্ণার পানিতে। তারা দ্রুত আলমার কাছে যায়। আলমা একটু ভয় বা অস্বস্তি বোধ করেছিল, জামা কাপড় যেহেতু ভেজা। তখন উইড ক্ষমা চায়, কারণ সে ভুলবশত গোসল দেখে ফেলেছে। এরপর তারা পরিচয় বিনিময় করে জানায় এক এক করে। আলমা নিজের নাম পরিচয় দেয়। তখন উইডরা জানায় আমরা এসেছি কবিরাজ লুসিয়ার বাড়িতে। আলমা কি লুসিয়াকে চেনে নাকি? আলমা তাদের জানায় সে এখানকার লোক এবং সে ডাক্তারের মেয়ে লুসিয়ার কন্যা আলমা। তবে উইড এটা সুযোগ ভেবে আলমাকে অনুরোধ করে জানায় যেন লুসিয়ার সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেয়। তারা শহর থেকে এসেছে, অনেক কষ্ট করে এখানে এসেছে। ব্যাপারটা আলমা বুঝতে পারে, তাই এভাবে আলমা শেষমেশ তার মাকে রাজিও করে ফেলে। মেয়ের অনুরোধে লুসিয়া তো রাজি হয় এবং সাক্ষাৎকারও দিয়ে দেয়। লুসিয়া জানায় সে নিজের ক্ষমতা কিভাবে পেয়েছে তা জানেন না, এটি তার ঠাকুমার কাছ থেকে বা বংশগত একটি শক্তি। তার বংশে কখনোই কেউ স্কুলে পড়েনি, কিন্তু লুসিয়া যে কোনো বই পড়তে পারে যা আগে কখনো পড়া হয়নি। লুসিয়া বিশ্বাস করে তার পায়ে শক্তি একটা বরকত বা আশীর্বাদ। এভাবে একটা সময় ডকুমেন্টারি নেওয়াটা শেষ হয়। উইডরা ফিরে যাচ্ছে এখন। তার আলমাকে ধন্যবাদ জানায়, এভাবে বিদায় দিয়ে ফিরে যাবে হোটেলে। তবে যার আগে উইড আলমাকে বলে আজ রাতে আমরা একটা পার্টি করব, অনেক মজা করবো এখানে, যেহেতু অনেকদিন পর গ্রামে এসেছি। তবে আলমা চাইলে আমাদের সাথে এসে পার্টি করতে পারে। আলমা জানায় কোথায় হবে পার্টি। রাইলি জানাই তোমাদের এই ঝর্ণার পাশেই আসবো আমরা, রাতের সময় মতো চলে এসো। আলমাও জানায় সে অবশ্যই আসবে এখানে। এভাবে রাতের দৃশ্যে দেখা যায় ওয়েট, রাইলি, লিয়াম, ইডেন সবাই এসে পড়েছে। তারা আলমাকে খুঁজছিল। তবে এরই মধ্যে আলমাজন এসে পড়ে এখানে। তার হাতে ছিল হেরিকেন, অন্ধকার তাড়ানোর জন্যই তো হাতে হারিকেন নিয়ে এসে পড়েছে। তবে অদ্ভুত হলো এখানে ওয়েট, রাইলি এবং আলমা এরা আলমাকে পটিয়ে ফেলেছে। এর এখানে গল্পে মেতে উঠেছিল, পানীয় পান করা হচ্ছে, মানে মদ জাতীয় কিছু একটা, বা নানান পদের মজা করছিল এখানে। কিন্তু ঠিক একই সময় দেখা যায় বাড়িতে আলমার বৃদ্ধমা লুসিয়া অশুভ কিছুর ইঙ্গিত পায়। তার অনুগত একটি জিন কাকরূপে এসে লুসিয়াকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু লুসিয়া দেখলো আলমা ঘরেও নেই। লুসিয়ার মনে তীব্র টেনশন শুরু হয় আলমাকে নিয়ে। তবে ওখানে পার্টিতে কিভাবে কি করা হচ্ছে এটা আমরা একটু পরে দেখব। কিন্তু এদিকে লুসিয়া যখন তার মেয়ে আলমাকে খুঁজতে বের হয়, দেখা যায় আলমা ভয়ে আতঙ্কে দৌড়ে বাড়ির দিকে আসছে। লুসিয়া লক্ষ্য করেছিল আলমার মানসিক অবস্থা একদমই ভালো নয়, খারাপ কিছু একটা ঘটেছে বা ভয় পেয়ে আছে আলমা, এটা সুনিশ্চিত। আলমা তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তবে আলমার সাথে কি হয়েছে আলমা এটা আপাতত গোপন রেখেছিল, কিন্তু এখানে আলমার মনে প্রতিশোধের ভয়ঙ্কর পরিকল্পনা যেন করা নাড়ছিল। এই রাতে আলমা কান্না করছিল খুবই। এই কান্নার কারণ তার মা জানতে চাইলে আলমা এটা আপাতত লুকিয়ে রাখে, গোপন করে। তাছাড়া এখানে আলমা নিজের বই থেকে কিছু একটা পড়ছিল, সেই নোটবুকটা থেকে। তার চোখ মুখে ছিল ভয় এবং প্রতিশোধের নেশা। পরের দিন আলমা শুকনো কিছু আচার সংগ্রহ করে, একটি বোতলে ভরল। তবে আলমার চেহারা দেখে মনে হচ্ছে গত রাতে আলমার সাথে হয়তো খারাপ কিছু একটা করেছিল ওয়েটরা। এভাবে দেখা যায় এই শুকনো বোতল ভর্তি আচারগুলো আলমা নিয়ে গিয়েছিল ওয়েট এবং তার বন্ধুদের কাছে হোটেলে। এখানে ওয়েট এবং রাইলি তো ক্ষমা চায় আলমার কাছে। ওয়েট বলছিল গত রাতে যা যা ঘটেছে এসব একদমই মনে রেখো না, ভুলে যাও।
আলমা এখানে হেসে উড়িয়ে দিয়ে জানাই, আরে সমস্যা নেই, আমি কিছুই মনে করিনি, বরং কতই না আনন্দ উল্লাস করেছিলাম আমরা। এখান থেকে আলমা ফিরে এসে প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে। ওয়েট রাইলি তারাও শহরে ফিরে গিয়েছিল। শহরে ফিরে তো ওয়েট রাইলি আর লিয়াম একসাথে সময় কাটাচ্ছিল। তবে লিয়াম যেন খুবই কষ্ট পাচ্ছে। এখানে লিয়াম তো আলমার সঙ্গে ঘটে যাক ঘটনা নিয়ে খুবই চিন্তায় ছিল। ওয়েট লিয়ামকে জানাই, ওই বিষয়গুলো একদমই গ্রাহ্য করো না, ভুলে যাও। তবে লিয়াম ভয় পাচ্ছিল সামনে কি ঘটবে তাদের সাথে, কারণ তারা জানে আলমার মা একজন তুখোর কালো জাদু পারদর্শী কবিরাজ। এখান থেকে রাত বাড়ার সঙ্গে লিয়াম তো বাসায় ফিরে কম্পিউটারের সামনে বসেছিল। সে লুসিয়ার ডকুমেন্টারিটা এডিট করতে বসবে এখন। তবে তখনই হঠাৎ বাইরে কারো কাদার আওয়াজ শোনা গেল। কে যেন কুকরে কুকরে কান্না করছিল। লিয়াম তো দরজা খুলতেই সিঁড়িতে কারো ছায়া দেখতে পেল। তবে লিয়াম লক্ষ্য করলো এটা তো আর কেউ না, এটা তো আলমা দাঁড়িয়ে আছে, কি ভয়ানক রক্তমাখা চোখে কাঁদছে। কিন্তু ভাগ্যক্রমে এটা ছিল লিয়ামের একটি দুঃস্বপ্ন। মানে এতক্ষণ যা হলো এটা লিয়ামের একটি ভয়াবহ স্বপ্ন ছিল। এদিকে গ্রামে এখন আলমা তার মায়ের কালো জাদু শিখে লুসিয়ার মতো চিকিৎসা করতে শুরু করেছে। আলমা গ্রামের মানুষের এবং আশেপাশের সকল গ্রামের সকল রোগী দেখছিল, যাদের শরীরে ঘা হয়েছে, পচন ধরেছে, জিনে ধরেছে, এ ধরনের কিছু সবকিছু। এদিকে ইডেন ওয়েডের বাড়িতে তার শরীরের গঠন থেকে মুগ্ধ হয়ে আছে। আসলে ইডেন যেন কেমন মেয়েলি স্বভাবের। তবে এদিকে লুসি আলমাকে সতর্ক করলেও সেজন্য কারমার শিখে নেয়। আচ্ছা, কারমার হলো আলমা যে বিদ্যা প্রয়োগ করে রোগীদের সুস্থ করবে, তখন সেই বিদ্যার পার্শ্ব প্রতিক্রিয়া নিজের কাছে ফিরে না আসে, এর জন্য কারমার শিখে নিতে বলল, একটি রিচুয়াল। এখানে লুসি আলমাকে জোরালোভাবে বলছিল আলমা যেন কালো জাদুর ব্যবহার না করে কখনোই। পরের দিন দেখা যায় লুচিয়া ঝর্ণার কাছে গিয়ে নিজের তৈরি তেলকে শক্তি দিচ্ছে। এখানে লুচিয়ার জন্য কোনো একটি রিচুয়াল করছিল, এটা কবিরাজি নানান উপাসনা জাতীয় কিছু। এদিকে এই রাতে ওয়েডার ইডেন গাড়ির মধ্যে মধুর সময় কাটাচ্ছে, গল্প করছে। আগে বলেছি ইডেনের মধ্যে কেমন যেন মেয়েলি স্বভাবের দোষ। তবে ইডেন ওয়েডকে ছোঁয়ার সময় ইডেন হঠাৎ যেন বমি করতে শুরু করে এবং দেখা যায় নিজের চোখ বের করে ফেললে খুঁজে। খুবই অদ্ভুত এবং বিভৎসভাবে ইডেন নিজের চোখ যেন খুঁজে বের করে আনলো। ওয়েড দ্রুত গাড়ি থেকে পালিয়ে গিয়ে অন্য বন্ধুদের কাছে যায়। ইডেনের মৃত্যুতে পুলিশ তদন্ত হয়, যেটা আমাদেরও সব দেখানো হয় না। এরপরের রাতে লিয়াম ওয়েড রাইলি ইডেনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে গল্প করছিল। তারা তো চরম বিভ্রান্তে, এটা কি হলো? তারা বুঝতে পারছে না ইডেনের মৃত্যু খুন নাকি অন্য কিছু। এই ধরনের মৃত্যু তারা আগে কখনোই দেখেননি। এর মধ্যে ওয়েড তখন আর একটা কলগাল মেয়ের কাছ থেকে একটি মেসেজ পায়। ওয়েড তো চলে যায় তার সাথে দেখা করতে। আসলে বোঝা যাচ্ছে ওয়েড ছিল খুবই চরিত্রহীন। দেখা যায় ওয়েড মেয়েটির সঙ্গে গোসল করছে বাথটবে, খুবই খোলামেলা পরিবেশে। তারা যখন ঘনিষ্ঠ মুহূর্তে পৌঁছায়, কিন্তু হঠাৎই ওয়েডের জনাঙ্গ দিয়ে তীব্র রক্তপাত শুরু হলো। ওয়েডের বিশেষ অঙ্গের রক্তনালী ফেটে ওয়েড সেখানেই মারা গিয়েছিল। মহিলা তো এখান থেকে ভয় পেয়ে আতঙ্কে চিল্লিয়ে পালিয়ে যায়। থানা থেকে পুলিশ এসে উদ্ধার করে লাশ। পুলিশ ওয়েডের বাসায় এসে লিয়াম ও রাইলিকে জিজ্ঞাসাবাদ করে, বলছিল ওয়েডের কোনো শত্রু ছিল কি না। তবে বলে রাখা যাক, রাইলি লিয়াম এরা ওয়েডের বাসায় থাকতো, একসাথে কাজবাজ করত। আসলে ওয়েডরা ছিল অনেক ধনী। এই লোকটা ছিল ওয়েডের বাবা। সেও জানতে চেয়েছিল হয়েছিলটা কি, আসলে কীভাবে মরল সে। রেলি জানাই ওয়েড প্রায়শই অনেক মেয়েকে কষ্ট দিয়েছে, নানান পদের মেয়েদের সাথে তার শারীরিক সম্পর্ক ছিল। এইভাবে হয়তো কেউ তাকে মেরে ফেলেছে। ওয়েডের বাবা ছেলের মৃত্যুর জন্য লিয়াম রাইলিকে সরাসরি দোষারোপ না করলেও লিয়াম ও রাইলিকে বলা হয় তারা যেন বাড়ি ছেড়ে চলে যায়, যেহেতু ওয়েড আর বেঁচে নেই, এখানে থেকে কোনো কাজও নেই তাদের। অন্যদিকে আলমা তার ক্ষমতা আরও শক্তিশালী করছে প্রতিশোধের জন্য। তাহলে এটা পরিষ্কার আলমাই ব্ল্যাক ম্যাজিক করে ইডেন আর ওয়েডকে হত্যা করে ফেলেছে। তবে কারণটা আরও পরে দেখতে পারবো আমরা। এদিকে লিয়াম রেলি ওয়েডের বাড়িতে বসে আলোচনা করছিল ঘটনার। এখানে লিয়াম মনে করে তারা যে আলমার সাথে জঘন্য কাজ করেছিল সে কারণেই হয়তো তার অশুভ শক্তির আক্রমণে পড়েছে। তবে রেলি বিশ্বাস করে না এবং এই বিষয়ে আলোচনা বন্ধ করতে বললে। এখন তাদের প্রধান কাজ হলো নিরাপদ এবং নতুন একটি জায়গায় চলে যাওয়া, মানে এখান থেকে পালিয়ে যাবে। একই সময় লুসিয়া একটি বিশেষ ওষুধ তৈরি করেছেন। মনে হচ্ছে ওষুধটি মানুষকে সুস্থ করতে সাহায্য করবে। তবে অদ্ভুত হলো লুসিয়া নিজের হাতের সাথে আঘাত করে এরকমই এক ধরনের রিচুয়ালের মাধ্যমে এই ওষুধটি তৈরি করছে। এদিকে লিয়াম তো বাড়ি ফিরে তার মাকে দেখে খুবই খুশি হয়। মা তাকে জানায় লিয়াম যে এতদিন টাকা দিয়েছে তার অর্থনৈতিক সাহায্যের জন্য কৃতজ্ঞ। কিন্তু লিয়াম খুবই মনমরা, দুশ্চিন্তাগ্রস্ত, একদমই ডুবে আছে চিন্তায়। মা জানাই সম্ভবত রাক্ষস আত্মা লিয়ামকে কষ্ট দিচ্ছে, তাই তাকে সতর্ক থাকতে হবে এবং প্রার্থনা করতে হবে, কেননা তার দুজন বন্ধু পরপর মারা গেছে। লিয়ামের মায়ের ধারণা ছিল নিশ্চয়ই অদৃশ্য কোনো খারাপ শক্তির প্রভাব আছে এখানে। এদিকে সন্ধ্যা তো ঘনিয়ে পড়েছে। লুচিয়া তখনও জঙ্গলের গাছের ছায় মোনাজাতের মতো করে মোমবাতি হাতে করে সে অদ্ভুত রিচুয়ালে মগ্ন। এদিকে রেইলি সে রাতে আবারও লাইভ স্ট্রিম করছিল সুইমিং পুলে। রাইলি কিন্তু লিয়ামদের বাসায়। তবে হঠাৎই রাইলির পেটের জন্য ব্যথা শুরু হয় প্রখর ব্যথা হচ্ছিল। রাইলি ঠিকমতো দাঁড়াতেই পারেন না, আর কথা তো বলতে পারছে না।
কিন্তু অদ্ভুত হলো নিজের হাতের জন্য আগুন লেগে গেল। হাত তো নিজে আগুনে পুড়ে যাচ্ছে মনে হয়। আচমকায় তার গায়ে আগুন, এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। এখন তার পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়েছে। রাইলি তো পানিতে ঝাঁপও দেয়, কিন্তু লাভ হয় না। রাইলি তো আগুনের ঝলসে মারা যায়। এখন শুধু লিয়াম বেঁচে আছে। লিয়াম এই দৃশ্য দেখেছিল উপর থেকে। তবে লিয়াম তাড়াতাড়ি করে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে, কোথাও পালিয়ে যাবে যেদিকে দু চোখ যায়। কিন্তু হঠাৎ অদৃশ্য একটি শক্তি তার উপর আক্রমণ চালায়। অদৃশ্য থেকে লিয়ামকে এমন এক জোরে চড় মারা হলো, দেখা গেল তার মুখের মাংস উঠে চলে গেছে। লিয়ামের হাতও যেন কেউ অদৃশ্য থেকে কেটে দিচ্ছে, ফেটে গেল। তবে ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়। এভাবে তার মা হসপিটালে নিয়ে গিয়েছিল লিয়ামকে। সত্যজ্ঞান ফিরলে তার মা প্রশ্ন করেছিল, তুই কি ভুল করেছিস, সত্যটা বল। এখানে লিয়াম সবকিছু খুলে বলে। লিয়াম বলছিল ওই রাতের ঘটনা। লিয়াম, ওয়েড, রেলি, ইটেন তারা আলমাকে জোর করে মদ্যপান করিয়েছিল। পার্টি করার নাম করে আলমাকে গণধর্ষণ করেছে। তবে লিয়াম যদি এখানে সতর্ক ছিল, মানে তার বন্ধুদের নিষেধ করেছিল বেশি নোংরামি করবে না আলমার সাথে। সে তো সহজ সরল একটি গ্রামের মেয়ে। কিন্তু ওয়েডের ভেতর অন্য পরিকল্পনা ছিল। প্রথমে ওয়েড এবং রাইলি, এরপরে লিয়াম, ইডেন। এভাবে আলমা তখন একে একে সবার কাছে নির্যাতিত হয়েছিল। কিন্তু লিয়ামকে বাধ্য করা হয়েছিল অংশ নিতে। মানে ওয়েড, রাইলি, ইডেন সবাই নোংরামি করলেও লিয়াম কেন করবে না? অবশ্যই তাকেও করতে হবে। এভাবে লিয়ামও আলমার সাথে পাপ কাজ করে ফেলে। পরে যখন আলমার হুঁশ ফিরেছিল, সে তো এখান থেকে পালিয়ে বাসায় ফিরেছিল। আর সেই পথেই তার মায়ের সাথে দেখা হয়েছিল কান্নাময়ী। লিয়ামের মা খুবই কষ্ট পায় কথা শুনে, কারণ সে বুঝতে পারে তার ছেলে এখন কালো জাদুর শিকার, কারণ তারা একজন কবিরাজের মেয়েকে ক্ষতি করেছে। এখানে লিয়ামের মা লিয়ামকে পরামর্শ দেয় লিয়াম যেন ফিরে গিয়ে তার ভুলের জন্য মাপ চায়। এভাবে পরের দিন লিয়ামের মা লিয়ামকে নিয়ে রওনা করেছিল লুসিয়ারদের গ্রামে। এসব পরে খানিক পরে কিন্তু লিয়াম চরমভাবে জাদুগ্রস্ত। লিয়ামের মা তো জোরে জোরে দোয়া করছিল যেন ছেলে ভালো হয়, কারণ সে বড় ভুল করেছে আর তার বন্ধুরা সবাই তো মরে গেছে। এখানে লুচিয়া যেন লিয়ামকে চেষ্টা করছিল সুস্থ করার জন্য, কিন্তু একই সময় আলমা যেন ঘরের ভেতর পেটের ব্যথায় কাতরাচ্ছে। আলমার শরীরে তীব্র কষ্ট হচ্ছিল। আলমা হয়তো মারাও যেতে পারে এই ব্যথায়, কারণ আলমার পাঠানো জাদু লিয়ামের উপর থেকে ফিরে আসছে, কারণ তার মা লিয়ামকে সাহায্য করছে। এই জাদু ফিরে আসার কারণেই তো আলমার শরীরে কষ্ট হচ্ছিল। বৃদ্ধা লুচিয়া যখন লিয়ামকে রেখে আলমার কাছে যায়, আলমা দ্রুত ঘর থেকে বেরিয়ে গিয়ে সে জায়গায় পৌঁছায় যেখানে তার ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের পুতুলগুলো লুকানো ছিল। আলমার পেছনে তার মাও এখানে এসে পড়ে। এখানে লুচিয়া জিজ্ঞেস করেছিল, তুই কি করলি, কি হয়েছিল তোর সাথে, সব বল। আলমা কেঁদে ফেললে। সে জানাই ওই ছেলেগুলো তাকে পশুর মতো ব্যবহার করেছিল। এখানে আলমা খুবই রেগে বলছিল, আমি থামবো না যতক্ষণ না সবাই মরে। এখানে আলমার মা লুচিয়া তো খুবই কষ্ট পায়। আলমা এতদিন কিছুই তাকে বলেনি তার সাথে এত বড় ঘটনা ঘটে গেছে, আবার ব্ল্যাক ম্যাজিকও করা হয়ে গেছে তাদের প্রতি। এখানে আলমা জানাই, আমি জানতাম মা এই জাদু তুমি কোনোদিনও খারাপ কাজে ব্যবহার করবে না, তাই আমি আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছি, আমাকে থামতে বলো না। আলমা চিৎকার করে বলে সে আর দুকন বা ওজা হতে চায় না, সে নিজের মতো স্বাভাবিক জীবন চায়। আলমা তার মায়ের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বাঁচাবে নাকি লিয়ামকে বাঁচাবে বলো। তবে লুচিয়া এই কথা শুনে আবারও লিয়ামের কাছে ফিরে আসে, কিন্তু সে লিয়ামকে বাঁচায় না, লিয়াম মারা যায়। এখানে বৃদ্ধা কবিরাজ লুচিয়া বুঝতে পারে লিয়ামের শরীরে যত পাপের ওজন বা জাদুর প্রভাব এসে পড়েছে তা এত সহজে যাবে না। আর যদিও একে বাঁচানো হয় তাহলে আলমা নিশ্চয়ই মারা যাবে। জীবন মরণ বান মারা হয়েছিল লিয়ামকে। লিয়ামের মা তো কান্নায় জর্জরিত অবস্থা। লুচিয়া লিয়ামকে মরতে দিয়ে আলমার কাছে ফিরে আসে জঙ্গলের ভেতর। এখানে আলমা জড়িয়ে ধরেছিল তার মাকে, কিন্তু হঠাৎই আলমা তার মায়ের পিঠে গুজে দিয়েছিল একটি কাঁচি। তার মাকে হত্যা করলো আলমা। নিজের মাকে কেন হত্যা করলো এর কারণ হলো সে নিজের মাকে বলি করে ব্ল্যাক ম্যাজিকের আরো ভয়ঙ্কর তুখর শক্তি অর্জন করতে চাচ্ছিল। এখানে আলমার মনে পড়ে কিভাবে শহরের ছেলেগুলো তাকে ধর্ষণ করেছিল। সে নিষ্ঠুর মুহূর্তকে শক্তি বানিয়ে সে একে একে সবাইকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, কিন্তু শেষমেশ এত মৃত্যু আর অভিশাপের পর আলমা তো কাঁদতে থাকে। সে বুঝতে পারে এই জীবন সে কখনোই চাইতো না। তার মাকে মেরে ফেলল নিজের হাতে। আলমা একেবারে ডিপ্রেশনে চলে যায়। আর এইভাবেই গল্পটার প্রথম পার্ট এখানেই শেষ হয়। কিন্তু শেষের দিকে আলমার মায়ের মৃতদেহ আবারও যেন উঠে দাঁড়ায়, যেন জীবিত হলো, কিন্তু এবার সে আগের মতো সাধারণ মা নয়, সে বদলে গেছে। তার এভাবে রক্তচোখ যেন আলমার ব্ল্যাক ম্যাজিকের শক্তি এই দেহের ভেতর প্রবেশ করল। তবে এই অদ্ভুত ভয়ঙ্কর শক্তিটাই হয়তো আগামী দিনের জন্য ভয়ঙ্কর তাণ্ডব নিয়ে আসবে। আর এইভাবে শেষ হয় 2025 সালের নতুন ইন্দোনেশিয়ান হরর থ্রিলার মুভি মানাল। তবে এই মুভিটা কিন্তু সত্য ঘটনা থেকে নির্মিত, তবে অল্প কিছু কাকতালীয় বিষয় থাকবে এই মুভিতে, যেটা আমি সবসময় বলি। যদিও এই মুভিতে তেমন ভূতপ্রেত ছিল না, কিন্তু এই মুভির থ্রিল এবং সাসপেন্স আশা করি আপনাদের ভালো লেগেছে। কিন্তু একটা কথা ভাবুন, আমাদের আশেপাশে কিন্তু আলমার মতো মেয়েরা অনেক আছে। অসংখ্য রয়েছে এরকম নরপশু যারা আলমার মতো মেয়ের সরলতার সুযোগ নিয়ে এ ধরনের অপকর্ম করে থাকে।
তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আবার ভালো লাগলে শেয়ারও করতে পারেন বন্ধুদের কাছে বা সোশ্যাল মিডিয়ায় যেখানেই পারেন। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।